গায়ের ওপর পাতলা কাঁথা জড়িয়ে আরাম করে ঘুম দিয়েছে মীরা। এই শহরের সবাই হয়তো মীরার মতোই গভীর নিদ্রায়, কিন্তু নিদ্রাবিহীন শুধু তার পাশে শুয়ে থাকা পুরুষটি। চোখ সয়ে যাওয়া অন্ধকার রুমে কাত হয়ে এক হাতের উপর ভর দিয়ে মুগ্ধ নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাইফ। পলক ফেলছে অনেকক্ষণ পরপর। মীরার শরীর থেকে আসা বেলি ফুলের মেয়েলি সুবাস নিঃশ্বাসের সাথে সুগভীরভাবে গ্রহণ করছে সে। রাইফের সাথে ঘুমানোর আগে মীরার মাঝে ভীষণ সংকোচ কাজ করছিল। মীরার আড়ষ্ট হয়ে যাওয়া অবস্থা দেখে রাইফ আর তাকে খুব একটা ঘাটেনি তখন। লাজুক মীরাকে তার ব্যক্তিগত বিছানা ছেড়ে দিয়ে ঘুমোতে বলে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছিল বাহিরে। মীরা দুরু দুরু মনে খাটের এক কোণায় শুয়ে পড়েছিল রাইফের কথা মতো। সারাদিনের ধকল শেষে ক্লান্ত মীরা গায়ে এলিয়ে দিয়েছিল রাইফের নরম বিছানায়। শোয়ার সাথে সাথে সেই পরিচিত ঘ্রাণ হালকা হালকা অনুভব করেছিল মীরা। পাবেই বা না কেন? যেখানে সেই ঘ্রাণের ব্যক্তিটিরই বসবাস, সেখানে ঘ্রাণের ছোঁয়া থাকাটাই তো স্বাভাবিক। অতিরিক্ত কান্নার ফলে ফোলা ফোলা চোখ দুটো জ্বলছিল মীরার। ক্লান্তিকর চোখ বুজে জেগে থাকা মীরা ঘুমের দেশে যে কখন পাড়ি জমিয়েছিল বুঝতেই পারেনি। রায় ৫-৭ মিনিট পরেই যখন উকি দিয়েছিল রুমে, মীরাকে ঘুমন্ত অবস্থায় দেখে অবাক হয়েছিল বেশ। এত অল্প সময়ে কেউ গভীর নিদ্রায় কিভাবে যেতে পারে, তাও আবার বাসর রাতে। বিছানার কাছাকাছি এসে একটা বালিশ দূরত্ব রেখে মীরার পাশে রাখা দেখে মুচকি হেসেছিল রাইফ। অদ্ভুত ভালো লাগা কাজ করছিল তখন। মীরা যে রাইফের জন্য বিছানায় জায়গা রেখে ঘুমিয়েছে তা বুঝতে বাকি রইল না তার। ফুটফুটে মেয়েটার ঘুমন্ত নিষ্পাপ মুখাবয়ব অনেকক্ষণ দেখার ইচ্ছে থাকলেও লাইটটা অফ করে দিয়েছিল যেন মীরার ঘুমের ব্যাঘাত না ঘটে। টিকটিক করে চলা দেওয়াল ঘড়িটার শব্দ করে জানান দিল এখন রাত্রি ৩টা। মৃদু শব্দ কানে যেতেই মীরা নড়ে চড়ে উঠল। কিছুটা রাইফের ধ্যান ভাঙল। অন্ধকার এই ঘড়ির দিকে তাকিয়ে ভাবল অনেক রাত হয়েছে, এবার ঘুমানো উচিত তার। মীরা এখন তার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গী। রাইফের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে সে। সারাটা জীবন এভাবেই পাশাপাশি থাকবে তারা। কাল দিনের আলোয় দেখা যাবে ভেবে দু চোখের পাতা এক করলো ঘুমানোর উদ্দেশ্যে। না, কিছুতেই ঘুম আসছে না রাইফের। বালিশটা মীরার দিকে আর একটু এগিয়ে নিয়ে সে নিজেও সামনে এগোলো। মীরার কাছাকাছি এলো কিছুটা। রাইফের শক্তপোক্ত হাতটা চুপিসারে মীরার মেহেদি রাঙা কোমল হাত টেনে নিল নিজের দিকে। ছোট্ট হাতটা রাইফের হাতের তালুতে আবদ্ধ করে বুকের কাছে টেনে নিল। নির্ঘুম দু চোখকে রিহাই দিয়ে চোখ বুঝল রাইফ। মীরার দেখা পাওয়ার পর থেকেই শান্তির ঘুম উড়ে গিয়েছিল তার চোখ হতে। চোখ বুঝলে মীরার প্রথম দিনের হতভম্ব চেহারা অকপটে ভেসে উঠত তার। আজ আর তেমন হচ্ছে না রাইফের। এই তো পাশেই সে। মীরার নরম হাতটা রাইফের মুঠোবন্দি তার লাজুকতা। ৩ রাস্তার মোড়ে অবস্থিত মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। নিত্যদিনের অভ্যেসরত মীরা আজানের ধ্বনিতে নড়ে চড়ে উঠল। হালকা হলো তার গভীর নিদ্রা। অন্যদিকে পাশ ফেরার জন্য কাঁধ ফুটতেই টান পড়ল হাতে। চোখ কঞ্চিত করে অন্ধকারেই চোখ মেলল। শক্ত করে ধরে রাখা হাতটা ছাড়ানোর চেষ্টা করলো। অন্য হাতে বালিশের নিচে রাখা ফোনটা বের করে ফ্ল্যাশলাইট অন করলো। কাছাকাছি পাশে শুয়ে থাকা রাইফকে ঘুমন্ত অবস্থায় পেল সে। বলিষ্ঠ হাত দুটো বুকের কাছে জড়িয়ে রেখেছে মীরার হাত। মীরা কি যেন ভেবে ঠোঁটের কোণে স্মিত হাসল। বেখিয়ালি ভাবে ফোনের আলো রাইফের মুখে পড়তে রাইফ চোখ কুঁচকাল। মীরা দ্রুত ফোন সরিয়ে অন্য দিক করে রাখলো। হালকা উঁচু করে রাখা মাথাটা আবারও বালিশে রাখলো সে। মুখের পাশ দিয়ে বিরক্ত করা এলোমেলো চুলগুলো কানে গুঁজে রাইফের দিকে দৃষ্টি দিল। বাহিরে এখনো অন্ধকার ভাব কাটেনি। ফ্ল্যাশ লাইটের আলোয় রাইফের অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে মীরা। এই সেই পুরুষ যার উপস্থিতি মীরার তনুমন উচ্চাটন করে তোলে, যার স্পর্শে মীরার হৃদস্পন্দন বেগতি ঘাড়ে বাড়ে, যার ঠোঁটকাটা স্বভাব মীরাকে লজ্জায় ফেলে, যার তীক্ষ্ণ নজর মীরাকে আড়ষ্ট করে তোলে। এই প্রথম মীরা সম্পূর্ণরূপে দৃষ্টি নিবদ্ধ করল রাইফের মুখে। চৌকস চেহারার অধিকারী লোকটার খোঁচা খোঁচা দাড়ি, সরু নাক, বদ্ধ চোখে নজর বোলালো। আগে অনেকবার সাক্ষাৎ হলেও এত কাছাকাছি থেকে গভীর দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে কখনো দেখেনি মীরা। সুগভীর ভাবে পরখ করে উজ্জ্বল শ্যামবর্ণের রাইফকে সুপুরুষ থেকে কম মনে হলো না মীরার। সময় কেটে গেল বেশ। ফর্সা হতে শুরু করেছে ধরনী। মীরা রাইফের মুঠোয় পড়ে থাকা হাতটা ছাড়ানোর চেষ্টা করল। পেশিবহুল হাতটা দিয়ে এমন ভাবে ধরে রেখেছে ছাড়ানো যাচ্ছে না। উপায়ন্ত না পেয়ে মীরা একটু জোর প্রয়োগ করে হাতটা আরেকবার ছাড়ানোর চেষ্টা করতে আরো শক্ত করে ধরে ফেলল রাইফ। ভ্রুকুচকে ঘুম জড়ানো কণ্ঠে আদেশ সূচকে বলল, নড়া চড়া করো না তুমিরা, আমাকে একটু ঘুমাতে দাও, ঘুমাতে পারিনি আমি।
হুট করে রাইফের কণ্ঠস্বর শুনে মীরা চমকে উঠল। কপালে ভাঁজ পড়ল দু একটা। নড়াচড়াই বা সে করলো কখন? হাতটা ছাড়ানোর চেষ্টা করেছে মাত্র। এটাকে কি নড়াচড়া বলে? মীরা নোয়ানো গলায় বলল, হাতটা ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে আমার, নামাজ পড়বো আমি। মীরা অপেক্ষা করলো, কিন্তু রাইফ ছাড়ল না। এভাবে আর কতক্ষণ থাকবে সে? হতাশ হয়ে আবারও মীরাই বলে উঠল, ছাড়ুন না, সত্যি দেরি হয়ে গেছে। আর আপনি ঘুমাতে পারেননি কেন? মীরার করা প্রশ্ন কর্ণকুহরে প্রবেশ করতে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে তুলল রাইফ। মীরার দৃষ্টিগোচর হলো সেই হাসি। রাইফের এই হাসি তার চেনা, ভীষণ চেনা। এই হাসির অর্থ সে বুঝে গেছে এই কদিনে। এক্ষুনি কিছু বলে ফেলবে এই লোক, তা সে হাড়ে হাড়ে জানে। মীরা এই সাত সকালে আর লজ্জায় পড়তে চায় না, তাই তো দ্রুত এক ঝটকায় হাত ছাড়িয়ে উঠে বসলো। পা দুটো ফ্লোরে রেখে উঠে দাঁড়াতে শাড়ির আঁচলে টান লাগলো। অগ্রসর হওয়া পা থেমে গেল। চোখ বুজে ফেলল মীরা। শেষ রক্ষা তার হলো না আজকেও। রাইফ হাতে শাড়ির আঁচল কিছুটা পেঁচিয়ে মীরাকে কাছে টানলো। ঘুমো ঘুমো চোখ মেলে মীরাকে বলল, সদ্য প্রস্ফুটিত একটা ফুল যদি পাশে থাকে কি করে ঘুমাই বলো? তোমার মতো নিষ্ঠুর তো আমি নই যে বাসর রাতে ঘুমিয়ে যাব। কথাটা বলে উঠে বসে রাইফ। মীরাকে ঘুরিয়ে নিল তার দিকে। হাতটা টেনে নিয়ে পুরুষালী কণ্ঠটা আরো খাদে নামিয়ে আনলো রাইফ। মীরার হাতটা নেড়ে চেড়ে স্মিত স্বরে বলল, তুমি আমার হৃদহরণ করেছ মীরা, অপরাধ করে ফেলেছ, কঠিন অপরাধ। তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো আজ থেকে। রায় প্রিয়সীর হাতটা উপরে তুলে ধরল। মীরার এদিক সেদিক তাকানো দৃষ্টি থেমে গেল হাতে জলজল করা হীরার ছোট্ট আংটিটাতে এসে। ভুল দেখছে না সে, রাইফ মাত্র পরিয়ে দিয়েছে তাকে। মীরা তনুমন আবারও কেঁপে উঠল। পিটপিট করে চোখ তুলে তাকাতেই দেখলো কাঁথা মুড়ি দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়েছে রাইফ। ঘড়ির কাঁটা 9:35। রৌদ্রোজ্জ্বল সকাল। মীরা মায়ের কোলে মাথা রেখে চারটে ধরে আছে খাদিজা বেগমকে। কিছুক্ষণ আগে এসেছে নিজ নিরে। বিয়ের পর গুনে গুনে 3 দিন অতিবাহিত হয়েছে। বৌভাতের দিন নিজ পরিবারের সাথে দেখা হলেও আত্মতুষ্টি মিলেনি মীরার। এই কয়দিন রাইফের দুষ্টু মিষ্টি সঙ্গ পেয়ে সময় কাটতেও পরিবারের কথা ভেবে ঠিকই বুকটা হাহা করে উঠেছিল তার। আজ সকালে হুট করে ড্রয়িং রুমে যখন শওকত রহমানের উপস্থিতি দেখেছিল রাইফের সাথে, শ্বশুরবাড়ির কথা 7-5 না ভেবেই দৌড়ে এসে আব্বাজানকে জাপটে ধরেছিল মীরা। বাঁধ ভাঙা চাপা কান্না হু হু করে নীরবে অশ্রুপাত করেছিল বাবার বুকের মাঝে মাথা রেখে। শওকত রহমান বাবার স্নেহের সামলে নিয়েছিলেন মেয়েকে। রাজিয়া বেগম বুঝেছিলেন এই কান্নার মানে। মীরার কান্নারত মুখটা দেখে নিজেও আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন। নতুন পরিবেশে যতই আদর যত্নে রাখা হোক না কেন, মনটা যে আপন নিড়ে পড়ে থাকে তা তিনি জানেন, উপলব্ধি করেছিলেন। মনের কোণে ভেসে উঠেছিল আরো বছর 30 আগের স্মৃতি। সপ্তদর্শী কন্যা রাজিয়া যখন নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে পা রেখেছিল, আদর যত্নের কোনো কমতি রাখেনি রাইফের দাদা দাদি। তার উপর তো রাইফের বাবার সঙ্গ তো ছিলই। তারপরেও সপ্তদর্শী কন্যার পরিবারের সক্ষতা লাভের জন্য তনুমন প্রতিনিয়ত হাহাকার করে উঠত। মীরাকে আর বাধা দেননি তিনি। নিজ থেকে মীরাকে বাসায় যাওয়ার অনুমতি দিয়েছিলেন শওকত রহমান প্রস্তাব দেওয়ার আগেই। শওকত রহমানের হাত ধরেই সকাল সকাল চলে এসছে মীরা। চুপটি করে কোল থেকে মাথা তুলে খাদিজা বেগমের বুকে মাথা রেখে জড়িয়ে আছে মিনিট 5 হলো। মায়ের বুকের শান্তিটুকু কুড়িয়ে নিচ্ছে আপন মনে। খাদিজা বেগম মাথাটা তুললেন মেয়ের। বাবার সাথে কান্না করে ক্ষান্ত হয়নি। মাকে দেখেও হেঁচকি তুলে নাক টেনে টেনে কান্না করেছিল অনেকক্ষণ, যার ফলে মেয়ের ফর্সা বদনখানি লাল টুকটুকে হয়ে গেছে। খাদিজা বেগম মেয়ের মুখটা আলতো হাতে ছুঁয়ে দিলেন। থুতনিতে হাত রেখে আদর মাখা কণ্ঠে বললেন, এত যখন মনে মনে পড়ছিলে আমাদের কথা, রাইফকে বললেই তো দেখা করাতে নিয়ে আসতো। 5 তলা থেকে 3 তলা আসতে কি এমন ব্যাপার? মীরা ভেজা নয়নে মায়ের পানে তাকালো। থমথমে মুখটা আরো থমথমে করে বলল, তুমি তো জানোই আম্মা আমি কেমন। অনেক চেষ্টা করেছি বলার, কিন্তু আমি বলতে পারিনি। যদি ওনারা ভুল বুঝে মানা করে দেয়। খাদিজা বেগম উঠে দাঁড়ালেন। মেয়েরা তো কান্না দেখে মনের মাঝে ঠিকই অনেকক্ষণ থেকে ঘুরপাক খাচ্ছে এক প্রশ্ন। মায়ের দায়িত্ববোধ থেকে প্রশ্নটা করেই বসলেন, কেমন মনে হলো তোর শাশুড়িকে? যতদূর মনে হয় উনি অনেক ভালো, তারপরও আমাকে বল, কোনো অসুবিধা হয়েছে কি? না না, উনি অনেক ভালো আম্মা, কোনো অসুবিধা হয়নি, চিন্তা করো না। আর রায় ভাই সে কেমন? হ্যাঁ, আদর যত্ন ঠিক মতো করছে তো আমাদের মীরা রানীকে?
মীরা এবং খাদিজা বেগম চকিত দৃষ্টিতে দরজার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। উর্মি দরজায় দাঁড়িয়ে, মুখে তার ব্যঙ্গাত্মক হাসি। প্রশ্নটা করে খাদিজা বেগমের সামনেই মীরাকে জবড়ে ফেলেছে সে। বাঁকা হেসে ভ্রু নাচিয়ে মীরাকে ইশারায় জব্দ করেই যাচ্ছে। শওকত রহমান রাতেই উর্মিদের জানিয়েছিলেন আজ সকালে মীরাকে আনতে যাবেন। মীরাদের বাসায় চলে আসার জন্য উর্মি অ্যালার্ম দিয়ে রেখেছিল সকাল 7টা থেকে 8টার। 10 মিনিট পর পর তুমুল বেগে চলা অ্যালার্মের শব্দও ঘুমকাতুরে উর্মিকে তুলতে সক্ষম হয়নি। শেষমেশ সানজিদা বেগমের হাঁক ডাকে উঠতে উঠতে 9টা বেজে গিয়েছিল তার। কোনো রকমে ফ্রেশ হয়েই দৌড় লাগিয়েছে এখানে আসার উদ্দেশ্যে। বাসার মেইন দরজার সামনে এসে কলিং বেল চাপতে গিয়েও নবমোচড় দিতেই যখন খুলে গেল তখন চুপিসারে এসে দাঁড়িয়েছে মীরার রুমের সামনে। মা মেয়ের কথোপকথনে শেষ কথাটুকু কানে আসতেই খাদিজা বেগমকে দ্বিতীয় প্রশ্ন করার সময় না দিয়ে বুলেটের গতিতে গলা উঁচিয়ে প্রশ্নটা করেই ফেলেছে সে। মীরা চোখ পাকিয়ে আছে উর্মির দিকে। খাদিজা বেগম গোপনে মুচকি হাসলেন। এখানে আর থাকা উচিত হবে না তার। দুজনের জন্য খাবার রেডি করার বাহানা দিয়েই কেটে পড়লেন রুম থেকে। উর্মি দ্রুত পায়ে মীরার কাছে এসে জাপটে ধরল। হঠাৎ আশায় তাল সামলাতে পারল না মীরা, পিছিয়ে গেল কিছুটা। উর্মি ছাড়ল, উৎসুক কণ্ঠে বলল, কি হলো বলবি না যে? কি? কি মানে? আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না। বল, কেমন আদর যত্ন করলো? মীরা হকচকালো, উর্মির সাথেই তাল মেলালো। গদগদ কণ্ঠে উর্মির সুর অনুকরণ করেই বলল, স্বামী স্ত্রীর ব্যক্তিগত আদর যত্নের কথাও আমি তৃতীয় জনকে বলতে পছন্দ করি না। গলার মালা। উর্মির মুখ গোমরা করল, সরু ঠোঁট দুটো ফুলিয়ে অভিমানের স্বরে বলল, আমাকেও বলবি না? বিয়ে হওয়ার সাথে সাথে আমাকে এভাবে পর করে দিলে মিরু? জানতাম তুই এমন করবি, তাই বলে এত দ্রুত? মীরা হেসে দিল শব্দ করে। উর্মির নাদুস নাদুস গালটা 2 আঙ্গুলের সাহায্যে টেনে দিয়ে বলল, তোর রাইফ ভাই দুষ্টু, ভীষণ দুষ্টু। কথা জালে ফাঁসাতে ভীষণ পটু সে। উর্মি মীরার কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলে বলবে, আর আদর যত্নে কেমন পটু? তার বলতে দিল না মীরা। হাত ধরে টেনে তুলল উর্মিকে, তাগাদা দিল সাথে আসার জন্য। আজ মায়ের হাতে সুস্বাদু খাবার খাবে পেট ভরে। সন্ধে নেমেছে পৃথিবীতে। পড়ার টেবিলে বইয়ে মুখ গুজে পড়ছে মীরা। উর্মি অলসভাবে বিছানায় শুয়ে ফোন ঘাটছে। এমন সময় কলিং বেল বাজলেও পরপর 2বার। তৃতীয়বার কলিং বেল বাজতেই মীরা বিরক্তি ভরা চোখে উর্মির দিকে তাকালো। শুয়ে আছে, তবু উঠছে না উর্মি। মীরা তাগাদা দিল দরজা খোলার জন্য। উর্মি হেলে দুলে উঠে বসেছে, তখনই বাহিরে খাদিজা বেগমের কণ্ঠস্বর শুনে মনের বিপরীতে উঠে বসা উর্মি আবারও ধপ করে শুয়ে পড়ল। মামি উঠে গেছে, মানে উনি দরজা খুলবে, তারা যাওয়ার প্রয়োজন নেই। মীরা আবারও ধ্যান দিল পড়ায়। বই পড়ুয়া মীরার পড়া থেমে গেল রাইফের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই। বাহির থেকে স্পষ্ট ভেসে আসছে রাইফের কণ্ঠস্বর। রাইফ যে হেসে হেসে কথা বলছে তা মীরা না দেখেই বুঝতে পারছে। মীরা দ্রুত পিছু ফিরে তাকালো। উমা, যে উর্মি এতক্ষণ বিছানা থেকে উঠতে নারাজ, সেই উর্মি উঠে গিয়ে উকি দিচ্ছে দরজার বাহিরে। এক পলক বাহিরে উকি দিয়েই মীরার দিকে তাকিয়ে বলে উঠল উর্মি, তাকিয়ে দেখলে হবে নাকি? আসতে হবে। আয় আয়, দ্রুত আয়, তোর আশিক এসেছে। বলে ইফিক করে হেসে দিল সে। মীরা আহা মুখ বনে গেল। একদিকে রাইফ তো আরেক দিকে উর্মি, যে যখন পাচ্ছে তখনই মীরাকে কোনো না কোনো ভাবে খোঁচা দিয়েই যাচ্ছে তাকে। মাঝে মাঝে উর্মি তাও ছাড় দেয়, কিন্তু রাইফ সুযোগ পেলেই হলো। কথার পিঠে কথা বলে লজ্জা নামক মিঠে অস্বস্তিতে ফেলতে 2বারও ভাবে না। এতক্ষণ শাশুড়ি এবং শালিকার সাথে হেসে হেসে কথা বলা রাইফের জবাব থেমে গেল মীরার মিহি কণ্ঠে রাইফের উদ্দেশ্যে দেওয়া সালাম শুনে। তড়িৎ গতিতে রাইফ তাকালো মীরার দিকে। এই প্রথম মীরা তাকে সালাম দিয়েছে। স্বামীর সম্মান যেন স্পষ্ট উপলব্ধি করছে রাইফ। রাইফের সারাদিনের ক্লান্তি মীরার মিহি স্বরে সালাম পেয়েই দূরীভূত হলো। প্রশান্তিতে ভরে উঠল মন। আওয়াজ করেই লম্বা সুরে সালাম ফেরালো রাইফ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুটি গুটি পায়ে মীরা মায়ের কাছে এসে দাঁড়ালো। রাইফের সালামের ধরন দেখে মিটিমিটি হাসছে উর্মি। খাদিজা বেগম মেয়েকে তাড়া দিলেন রাইফকে রুমে নিয়ে যাওয়ার জন্য। সারাদিন অফিস শেষে ক্লান্ত হয়ে আছে। রাইফকে ফ্রেশ হতে বলে উর্মিকে নিয়ে খাদিজা বেগম চলে গেলেন কিচেনে। নতুন জামাই এসছে বাড়িতে, আপ্যায়নে কোনো কমতি রাখবেন না তিনি। মীরার পিছু পিছু রাইফ ঢুকেছে মীরার রুমে। ঘাড় ঘুরিয়ে মীরার পুরো রুমে চোখ বোলালো। আজকেই প্রথম মীরার রুমে এসেছে রাইফ। বেশ পরিপাটি গোছানো রুম। শৌখিন জিনিসপত্র গুছিয়ে রেখেছে পুরো রুম জুড়ে। শার্টের ওপরে 2 বোতাম খুলে নেভি ব্লু শার্টের স্লিভ গুটিয়ে বিছানায় বসলো সে। মীরা সুইচ টিপে ফ্যান অন করে বেরিয়ে যাবে, তখনই রাইফ ডেকে উঠল মীরার নাম ধরে। মীরা থামলো, ঘাড় ঘুরিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল।
রাইফ ইশারায় কাছে ডাকলো। মীরা ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো রাইফের দিকে। মিনমিন করে ছোট্ট আওয়াজে বলল, চা আনি আপনার জন্য। পরে এদিকে এসো, কাছে আসো, দূরে দাঁড়িয়ে কেন, আসো বসো। মীরা খানিক দূরত্ব রেখেই বসলো রাইফের পাশে। রাইফের তর সইল না। সারাদিন অফিসের ধকল শেষে বিয়ে করা বউ যদি দূরে গিয়ে বসে, সারাদিনের ক্লান্তি দূর হবে কিভাবে? দূরত্ব ঘোচালো। মীরার বাহু সহিত রাইফের বাহু ছুঁই ছুঁই অবস্থা এমন ভাবে বসলো। কোলের উপর রাখা মীরার মুঠো করে রাখা হাতটা টেনে নিজের কাছে নিল। খানিক নেড়ে চেড়ে প্যান্টের পকেট থেকে বেলি ফুলের মালা বের করে পরিয়ে দিল মীরার হাতে। সাদা বেলি ফুলের মাঝে লাল গোলাপ ভীষণ সুন্দর লাগছে দেখতে। মীরার ভালো লাগা কাজ করলো। মুচকি হাসি স্থান করে নিল ঠোঁটের কোণে। রাইফের হাত থেকে হাত ছাড়িয়ে নাকের কাছে হাত নিয়ে সুবাস নিল গভীর শ্বাস গ্রহণ করে। গোলাপ বেলির মিঠের সুবাসে মন প্রাণ তাজা হলো মীরার। রাইফ অনিমেষ দৃষ্টিতে দেখে যাচ্ছে মীরাকে। পিটপিট চোখে মীরা রাইফের দিকে তাকালো। ঘ্রাণটা অনেক সুন্দর। তৃপ্তির হাসি ফুটল রাইফের মুখে। সহজ হতে শুরু করেছে মীরা। মীরার বলা কথায় রাইফের ভরাট কণ্ঠে ঝটপট জবাব। আমার ফুলটাও অনেক সুন্দর, তার ঘ্রাণ এর থেকেও 1000 গুণ বেশি প্রখর। রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে নেশা সৃষ্টি করে, মাদকতায় ছড়িয়ে যায় আমার ভেতর বাহির। ছুঁয়ে দেয়ার ইচ্ছেগুলো হামলে পড়ে, শক্ত করে বক্ষ পিঞ্জিরে আবদ্ধ করতে মরিয়া হয়ে ওঠে। মীরা দৃষ্টি নুইয়ে ফেলল। রাইফের ইশারা যে তার দিকে স্পষ্ট বুঝতে পারছে সে। শব্দবিহীন উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে রাইফকে অতিক্রম করে দরজার কাছে এলো। মাথায় দেওয়া ওড়নাটা সরিয়ে হাতের বেলি ফুলের মালাটা খোপায় পেঁচিয়ে মাথায় ওড়না টেনে ছুটল কিচেনে। এখানে যতক্ষণ থাকবে ততক্ষণই রাইফ যে তাকে ছাড়বে না তা মীরা ঢের জানা। কিন্তু আসলে কি লুকোতে পারবে? পবিত্র সম্পর্ক যেখানে বন্ধন সৃষ্টি করেছে সেখানে পূর্ণতা না পেলে বেমানান যে, চোখে লাগার মতোই বেমানান। নতুন জামাতার আগমনের খবর শুনেই ভাইয়ের বাসায় ছুটে এসছেন সানজিদা বেগম। একমাত্র ভাতিজিকেও দেখতে তার মন আঁকুপাকু করছিল সকাল থেকেই। এসে খাদিজা বেগমের সাথে লেগে পড়েছেন রান্না বান্নায়। শওকত রহমান বাজার করে এনেছেন ব্যাগ ভরে। আপাতত গরুর গোশত আর কাবাবের লোভনীয় সুস্বাদু ঘ্রাণ মম করছে পুরো বাসায়। নিজ রুমে বসে থাকা শওকত রহমান হাত ছুটালেন উচ্চ আওয়াজে। ডেকে উঠলেন প্রিয় সহধর্মিনীকে। খাদিজা বেগম আসলেন। ঘরমাক্ত মুখ শাড়ির আঁচলে মুছে তাগাদা দিলেন কি জন্য ডেকেছে সেটা বলতে। শওকত রহমান পাশে বসালেন। ফোন হাতে নিয়ে বাড়িয়ে দিলেন স্ত্রীর দিকে। বললেন, রাইফের আম্মাকে ফোন দিয়ে আসতে বলো, সবাই আছে, উনিও আসুক। একা একা কি করবে বাসায়? হ্যাঁ হ্যাঁ দেন, তাড়াতাড়ি কল দেন, কথা বলছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে কল রিসিভ হলো। রাজিয়া বেগমের সহিত খাদিজা বেগম কুশলাদি বিনিময় করলেন খোশ মেজাজে। অনুরোধের সুরে বাসায় আসার আমন্ত্রণ জানালেন, কিন্তু রাজিয়া বেগমের ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারবেন না বলে জানিয়ে দিলেন। হাঁটুর ব্যথা চরম আকারে বৃদ্ধি পেয়েছে তার। রেস্ট করছেন শুয়ে শুয়ে। না আসতে পারার জন্য ক্ষমাও চেয়ে নিলেন বিনীত স্বরে। মীরার হাতে চা খাওয়া সৌভাগ্য আর হয়নি রাইফের। হবে কি করে? নববধূ মীরাকে যেভাবে কথার জালে জব্দ করে যাচ্ছে একের পর এক, সামনে মুখ দেখানোর মতো আর সাহস পায়নি মীরা। প্রখর জ্ঞান সম্পূর্ণ রাইফও জানে মীরা আর আসবে না। লজ্জাবতী লতার নাই চুপসে যাওয়া মীরা ছোট্ট কোমল হৃদয়ে যে এখন তুখোড় গতিতে ডামাডোল বাজছে তা সে খুব ভালো করেই জানে। রাইফ ফ্রেশ হয়ে গাইলিয়ে দিয়েছে বিছানায়। তার ক্লান্ত দেহ মীরা নরম বিছানা পেয়ে প্রশান্তিতে চোখ বুজে নিল। খুব বেশি সময় লাগলো না, মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল রাইফ। একটু আগে রাইফের কথার বানে বিদ্ধ হওয়া মীরা ঘুরঘুর করছে কিচেনে, খাদিজা বেগমের আশেপাশে। কাজ না থাকার সত্ত্বেও একবার এটা ধরছে তো আরেকবার ওটা। ব্যস্ত হাতে কাজ করা খাদিজা বেগমের চারপাশে ঘুরঘুর করাতে তার মাথা ঘুরছে। বিরক্তি ভরা চোখে তাকালেন তিনি। মীরাকে ধমকে উঠলেন কিঞ্চিত। মেয়েকে স্থির থাকতে বলে রুমে গিয়ে রাইফের কি লাগে দেখতে বললেন। মীরা তো যাবে না কিছুতেই। এমন পরিস্থিতির পর কিভাবে যাবে মীরা রাইফের সামনে? রাইফের কাছ থেকে গা ঢাকা দিতেই তো এখানে ঘুরঘুর করছে, আর উনি কিনা বলে রাইফের কাছে যেতে? অসম্ভব। এখন যাওয়া মানেই আরেকবার ওনার বেফাঁস কথায় কান গরম হওয়া। মীরা আমতা আমতা করলো, মিনমিন করে বলল, ওর মনে হয় কিছু লাগবে না আম্মা। লাগবে না মানে কি? চা নিয়ে যা। মীরা মাথা চুলকালো, এনিয়ে বিনিয়ে বলল, চা খাবে না? কি খাবে? কিছুই খাবে না। এসব কি ধরনের কথাবার্তা মীরা? নতুন জামাই না দিলে খাবে কি করে? এই নে ট্রে, যা নিয়ে যা। মীরা যে আজ কঠিন বিপদে পড়েছে তা একদম হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাইফের বলা এক একটা কথা যে তার ভেতর কম্পন সৃষ্টি করে তা তো আর কেউ জানে না।
মীরার মনে হচ্ছে এভাবে চলতে থাকলে সে আর বেশি দিন বাঁচবে না। এমন দুরু দুরু বুকে ভয়ে ভয়ে আর কতদিনই বা থাকা যায় দুনিয়ায়। রাইফের হুটহাট কাজে মীরার হৃদস্পন্দন থেমে যায়, তো কখনো বেগতিক ভাবে চলে। কথাতে এমন, কাজে কর্মে না জানি কেমন হবে এটা ভেবেই দিশে হারাসে। কঠিন শঙ্কায় মীরা, কবে জানি হার্ট অ্যাটাক করে বসে রাইফের এমন আচরণে। এলোমেলো চিন্তা মনের মাঝে চাপা দিয়ে দুরু দুরু বুকে নিজের রুমে উকি দিল মীরা। ওই তো বিছানায় উপর হয়ে শুয়ে আছে রাইফ। মীরার কপালে খানিক চিন্তার ভাঁজ পড়ল। এই কয়দিনে রাইফকে সন্ধ্যের পর কখনো ঘুমোতে দেখেনি সে। শরীর খারাপ করেনি তো? ট্রেটা টি টেবিলের ওপর শব্দহীনভাবে রেখে মৃদু আওয়াজে ডেকে উঠল মীরা। শুনছেন? মীরার মিহি ডাকে ঘুমতো রাইফের ঘুম পাতলা হলো, কিন্তু জবাব দিল না। ওভাবেই পড়ে রইল বিছানায়। জড়তার সাথে কথা বলা মীরা আরেকটু এগিয়ে এলো, কণ্ঠে উৎকণ্ঠা মিশিয়ে ডেকে উঠল পুনরায়। এই যে শুনছেন, আপনার কি শরীর খারাপ? রাইফ যেন এটারই অপেক্ষায় ছিল। ঘুম ভেঙে গেল পুরোপুরি। বালিশে গুজে দেওয়া মুখটায় ফুটে উঠল দুষ্টু বাঁকা হাসি। নড়াচড়া না করে ওভাবেই ঘুম জড়ানো কণ্ঠে জবাব দিল রাইফ। ব্যথা, বুকের বাঁ পাশে ব্যথা, তোমায় কাছে না পাওয়ার প্রচন্ড ব্যথা। রাইফের নিচু স্বরে বলা কথার শেষ অংশটুকু শুনতে পেল না মীরা। যতটুকু শুনলো তাতে ব্যথা শব্দটা শুনে ধরে নিল রাইফের সত্যি সত্যিই শরীর খারাপ। মীরা উৎকণ্ঠিত হলো, ব্যতিব্যস্ত কণ্ঠে শুধালো, কোথায় ব্যথা? মেডিসিন দিব? দিই একটা? তড়িৎ গতিতে মাথা উঁচু করে তাকালো রাইফ, মুখে তার বিস্তর হাসি। কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো এক হাতের সাহায্যে গুছিয়ে নিয়ে উঠে বসলো ধীরে সুস্থে। মীরার মুখ বরাবর মুখ এনে চাপা আওয়াজে বলল, মেডিসিন লাগবে মীরা, বুকে আসো, বিশ্বাস করো কোনো ব্যথা থাকবে না, একটুও না। অ্যান্টিবায়োটিক তুমি, ভিটামিন, ব্যথানাশক সব তুমি। মীরা তনু মনে শিহরণ বয়ে গেল, শীতল স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। শেষের কথাতে মীরার অবশ্য হাসিয়ে পেল বেশ। এই লোক সভ্য হবে না কখনো। সিরিয়াস সময়েও কেমন অসিরিয়াস কথাবার্তা। হতাশার শ্বাস ফেলে রাইফের সামনে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, আপনার সাথে কথা বলাই বৃথা, সব সময় খালি কথা উল্টান আপনি। সোজা কথা কবে বলবেন আপনি? রাইফের এবার পুরো মুখ জুড়ে হাসি ফুটল। আরাম করে বসে মীরার গোলগাল মুখটায় নজর বুলিয়ে ভ্রুজোড়া কিছুটা উপরে তুলে বলল, সোজা সাপটা কথা হজম করতে পারবা তো মীরা? তাহলে বলি শোনো, তোমার ওই গোলাপি ঠোঁটটার জন্য। মীরা বিস্ফোরিত নেত্রে তাকিয়ে চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসা জোগাড়। কি বলছে সব? সর্বনাশ। পরিস্থিতি মোকাবেলা করতে উপস্থিত বুদ্ধি মাথায় যা আসলো তাই করলো। হাতে থাকা চায়ের গরম কাপটা রাইফের বকবক করতে থাকা ঠোঁটে ছোঁয়ালো। রাগঝাক না রেখে বেফাস কথা বলা রাইফের জবাব বন্ধ হলো চায়ের কাপের গরম ছ্যাঁকে। মৃদু আর্তনাদ করে উঠল রাইফ, ঠোঁটে হাত বোলাতে বোলাতে বলল, কাপ না ছুঁয়ে তোমার গোলাপি ঠোঁট দুটোই ছুঁয়ে দিত, তিল তিল করে না পুড়ে একেবারেই না হয়ে পুড়ে যেতাম, বুকের ব্যথা তো কমে যেত। ভাতিজি জামাইয়ের সাথে গল্প জুড়েছেন সানজিদা বেগম। আলাপ আলোচনায় বিভিন্ন প্রশ্ন করছেন তিনি। রাইফও সুন্দরভাবে এক একটা জবাব দিয়েই যাচ্ছে। উর্মি হুটহাট আসে, আবার হুটহাট চলে যায়। এই তো একটু আগে এসে যখন রাইফ আর সানজিদা বেগমের আলাপচারিতায় বাগড়া দিয়ে তার বিয়ের কথা বলে আফসোস করতে থাকলো, সানজিদা বেগম নিজের জেগে ওঠা রাগ কোনো রকমে চেপে গেছেন সামনে বসে থাকা রাইফের জন্য। রাইফ না থাকলে এই মেয়েকে আজ উনি কিছু একটা করতেনই করতেন। এত ধিঙ্কিপনা মেয়েকে নিয়ে তিনি খুব বিপাকে পড়েন আজকাল। এবার মনে হচ্ছে নিজের মেয়ের বিয়ের কথা ভাবতে হবে অচিরেই, তবু যদি একটু শুধরানো যায়। সবাই নৈশভোজ সেরেছে কিছুক্ষণ হলো। রাইফ তখনই জানিয়ে দিয়েছে সে আজ থাকতে পারবে না। শওকত রহমান এবং খাদিজা বেগম অনেক জোরাজোরি করেছেন, কিন্তু রাইফ অনুরোধ করেছে না থাকার জন্য। অন্যদিন অবশ্যই থাকবে। মীরার মনটা পরিবারকে পেয়ে উৎফুল্ল হয়েছে। রাইফ থাকলে মেয়েটার একটু হলেও অস্বস্তি হবে। থাকুক সে পরিবারের সাথে একান্ত সময় কাটাক। তার উপর মায়ের অসুস্থতার কারণেও বাসায় যেতে ইচ্ছুক সে। বারান্দায় দাঁড়িয়ে রাইফ চলে যাবে এক্ষুনি। উর্মিকে দিয়ে মীরাকে ডেকে পাঠিয়েছে কয়েকবার। আহাম্মকি কাজ করায় মীরার খুব সংকোচ হচ্ছে রাইফের সামনে আসতে। কেন যে তখন কাপটা রাইফের ঠোঁটে লাগালো, ছি, নিজের ওপরেই তার বিরক্ত লাগছে তখন থেকে। ছোট ছোট কদমে জড়সড় হয়ে রাইফের সামনে এসে দাঁড়ালো মীরা। এই লোকটার সামনে আসতেই তার অন্তর কাঁপে, ভিত নড়বড়ে হয়। আলো ছায়ায় ঘিরা বারান্দায় রাইফ গম্ভীর মুখে তাকিয়ে দেখছে মীরাকে। মীরা পিটপিট করে তাকাচ্ছে এদিক সেদিক। ঘন পাপড়ির ওঠানামা রাইফের হৃদয়ে ব্যাকুলতা সৃষ্টি করছে। ডাগর ডাগর চাউনি দেওয়া চোখটাতে আলতো করে অধর ছোঁয়ার তীব্র বাসনা চেপে বসেছে মনের মধ্যিখানে। মীরার একটা হাত টেনে নিল রাইফ, দু হাতের মুঠোয় চেপে গাঢ় স্বরে বলল,
ধীরে ধীরে সংকোচ দূর করো মীরা। তোমাকে মা ডাক শোনানোর তীব্র বাসনা জেগেছে আমার মনে। ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তোমার এই ছোট্ট দেহটাকে বুকে আগলে নিতে দিনকে দিন সত্যি বেহায়া হচ্ছে আমার মন। রাতের আধার দূরীভূত করে ধরনীর বুকে সবে মাত্র সূর্যের কিরণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। এত সকালে রাজিয়া বেগমের পুরো কিচেন খাবারের ঝাঁঝালো ঘ্রাণে ভরে গেছে। 2 চুলায় ঝমঝম আওয়াজ তুলে পুরো দস্তর রান্না করছে মীরা। পাশেই উঁচু মোড়ায় বসে আছেন রাজিয়া বেগম। ফজরের সালাত আদায় করেই মীরা চলে এসেছিল 5 তলায়। শাশুড়ির অসুস্থতার খবর শুনে গত রাতে একবার দেখতে আসতে চেয়েছিল মীরা, কিন্তু রাইফের কারণে আসতে পারেনি। ভোরেই ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করেই সোজা উপরে চলে এসছে সে। মীরার কঠোর বারণ রাজিয়া বেগমের প্রতি, কোনোভাবেই যেন উনি রান্না বান্নার কাজে হাত না লাগায়। রাজিয়া বেগম বেশ কয়েকবার বাধা দিয়েছেন মীরা যেন রান্না না করে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত রাতে রাইফ চলে আসার সময় রাজিয়া বেগমের জন্য খাবার প্যাক করে পাঠিয়েছিলেন মীরার মা। সেই খাবার থেকে অল্প একটু খেয়েছেন তিনি। সেটা দিয়েই চালাতে চেয়েছিলেন আজকের সকালের খাওয়া দাওয়ার পর্ব। সেই সকাল থেকে বলেই যাচ্ছেন মীরা যেন খাবার রান্না না করে, কিন্তু মীরা মানতে নারাজ। শাশুড়ির কি খেতে ইচ্ছে করছে তা পেট থেকে বের করেই ছেড়েছে। বিয়ের দিন থেকে গোশত, পোলাও, কোরমা খেতে খেতে মুখের রুচি কমে গেছে রাজিয়া বেগমের। তাই মীরাকে বলেছে অল্প কিছু ভর্তা করার জন্য। মীরা আলু ভর্তা, ডাল ভর্তা, তিল ভর্তা শেষে এখন ইলিশ মাছ ভাজছে, আর অন্য চুলায় ওদের বাড়ি থেকে পাঠানো খাবারটুকু গরম করছে। মীরা ফল কেটে হাতে ধরিয়ে দিয়েছে শাশুড়ি আম্মাকে এবং একটু পরপরই তাগাদা দিচ্ছেন খাওয়ার জন্য। রাজিয়া বেগম 1 টুকরো খাচ্ছেন তো 2 টুকরো মীরার মুখেই তুলে দিচ্ছেন। মীরা না করলেও শুনছেন না তিনি। শাশুড়ি পুত্রবধূ যেন একে অপরকে খাওয়ানোর প্রতিযোগিতায় নেমেছে আজ 7 সকালে। মীরা পা টিপে টিপে এগিয়ে গেল দরজার দিকে। বদ্ধ রুমের দরজা খানিক খুলে উকি দিল রুমে। রাইব গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। শব্দবিহীন পায়ে রুমে প্রবেশ করল সে। ওয়াশরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে রাইফের পাশেই বসে আদর্শোয়া হয়ে হেলান দিল বিছানায়। মোবাইলে চোখ বোলালো। সকাল 7:50। ডেকে তোলা প্রয়োজন রাইফকে। অফিসের সময় হয়ে এলো, কিন্তু মীরার ডাকতে ইচ্ছে করছে না একটুও। কি সুন্দরভাবে ঘুমোচ্ছে রাইফ। শ্যামবর্ণের মুখটায় মায়া ছড়িয়ে পড়েছে সর্বত্র। লাজুক মীরার খুব করে ইচ্ছে করছে রাইফের এলোমেলো চুলগুলো ছুঁয়ে দিতে, আঙ্গুলের সাহায্যে অগোছালো চুলগুলোকে আর একটু এলোমেলো করতে। গত 3 দিন এই মীরার অভ্যেসটাও কেমন পাল্টে গেছে হুট করে। রাইফের আঙ্গুলে আঙ্গুল রেখে রাত্রি যাপন করা মীরার গত রাতের ঘুমে বারবার খুঁজছিল রাইফের শক্তপোক্ত হাতটা। লোকটা ভালো, ভীষণ রকমের ভালো, কিন্তু মীরার অস্বস্তি ওই এক জায়গাতেই। হুটহাট কথা বলে লজ্জায় ফেলে দেয় সুযোগ পেলেই। সময় পেরোলো মিনিট 10। মীরার মনে রাইফকে ঘিরে হাজারো ভাবনার প্রজাপতি ন্যায় ডানা ঝাপটাচ্ছে। এমন সময় পাশে রাখা মুঠোফোনটায় কর্কশভাবে বেজে উঠল অ্যালার্ম ধ্বনি। মীরা ব্যতিব্যস্ত হলো অ্যালার্ম অফ করার জন্য। বালিশের পাশে পড়ে থাকা মুঠোফোনটায় হাত দিতেই রাইফের হাতটাও মীরার হাতের ওপর স্পর্শ করল। আচানক কারো হাতের সংস্পর্শে রাইফ ভ্রু কুঁচকাল এবং সেকেন্ড 5 পার হতেই কুচকানো ভ্রু সোজা হলো। বদ্ধ চোখের মুখটাতে ফুটে উঠল মুচকি হাসি। শক্ত করে আবদ্ধ করে নিল মীরার হাত। উপর হয়ে শুয়ে থাকা রাইফ পাশ ফিরল মীরার দিকে, চোখ খুলল। সকালবেলায় অপ্রত্যাশিতভাবে কাঙ্ক্ষিত নারীর মুখটা দেখে প্রশান্তি ছেয়ে গেল তার হৃদয় জুড়ে। মীরা রাইফের চাউনিতে ফেরত দিল মুচকি হাসি। টিকটিক করে বেজে যাওয়া অ্যালার্মটা অফ করার জন্য হাত ছেড়ে নিতে চাইল মীরা। রাইফ বাধা দিল, হাত ছাড়ল না। উপায়ন্ত না পেয়ে মীরা বাহাতের সাহায্যে অ্যালার্ম অফ করে চাইল রাইফের পানে। সাধারণত স্বাভাবিক সময়ে মীরা নিঃসংকোচে তাকায় রাইফের পানে, চোখে চোখ রেখে কথা বলে কোনো অস্বস্তিবিহীন। কিন্তু রাইফের কিছু দৃষ্টি আছে, তীক্ষ্ণ দৃষ্টি, গভীর থেকে গভীরতর দৃষ্টি। সে দৃষ্টিতে শুধুই মুগ্ধতা ছড়াছড়ি। সেই গাম্ভীর্যপূর্ণ দৃষ্টিতে মীরা নজর রাখতে পারে না। দৃষ্টি রাখবে কি করে? রাইফের এই দৃষ্টিতে যে এক আকাশ সম প্রেম স্পষ্ট দেখতে পায় মীরা, অনুভব করে শিরা উপশিরায়। রাইফ ইশারা দিল মীরাকে পাশে পুরোপুরিভাবে শোয়ার জন্য, কিন্তু মীরা ইশারা সঙ্গ দিল না। বুঝেও না বোঝার ভান ধরল তৎক্ষণাৎ। ভ্রু উঁচিয়ে প্রশ্নাত্মক ইশারায় জিজ্ঞাসা করলো কি। রাইফ আবারও ইশারায় বলল শুয়ে পড়ার জন্য, কিন্তু লাভের লাভ কিছুই হলো না তার। মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যাওয়া মীরা আবারও না বোঝার ভান ধরল। আবারও ইশারায় বোঝালো। রাইফের ইশারা বোঝেনি সে। প্রখর বুদ্ধিসম্পন্ন রাইফ ধরে ফেলল মীরার চালাকি। রাইফ পুনরায় ইশারা দিল মীরাকে, যার অর্থ আমার ইশারা কি বোঝনি? মীরা ইশারাতেই বলল বোঝেনি সে। রাইফ বিস্তৃত হাসল, ঠোঁট চেপে মিটিমিটি হাসছে মীরাও। লাজেকতার মিঠে মুচকি হাসি রাইফের মন শীতল করে তুলল।
এই মেয়েটা জানেই না হাসলে কত সুন্দর লাগে তাকে। রাইফের সঙ্গ পেয়ে মীরাও যে দুষ্টুমির আয়ত্ত করে ফেলেছে সেটাও ধরে ফেলল সে। এ পর্যায়ে এসে শেষ টোপটা ফেলতে যায় রাইফ। ওস্তাদের সাথে পাঙ্গা নিয়েছে, খেল তো জমাতেই হবে, কেননা লাটাই তো তার হাতেই। আঙ্গুলে আঙ্গুল রাখা মীরার হাতটা আরো শক্ত করে ধরল। ধারালো চোখে তীক্ষ্ণ এক ইশারা দিল, যার অর্থ এবার পাল্টে গেছে। এবার আর পাশে শুতে বলেনি রাইফ, এবার সোজা তার বুকে মাথা রাখতে বলেছে মীরাকে, এবং পরক্ষণে এটাও ইশারা করেছে এর ব্যতীত ঘটলে তার মুঠোয় আবদ্ধ হওয়া হাতটা টেনে কাছে টানবে মীরাকে। রাইফের শেষ ইশারায় মীরার হাসি হাসি মুখটা থেকে ফুরুত করে উড়ে গেল মুচকি হাসিটুকু। কিছুটা লজ্জায় গোমড়া হলো চেহারা। রাইফের বুকে যাওয়ার ভয়ে ফটাফট আগের ইশারা মতো শুয়ে পড়ল দ্রুত। এই লোকের এক বিন্দুও গ্যারান্টি নেই, কখন যে হ্যাচকা টানে কাছে নিবে বলা যায় না। মীরার এমন আচরণে রাইফের পেট ফেটে হাসি পেল। এতক্ষণে চেপে চেপে মুচকি হাসি শব্দ করে বেরিয়ে এলো। রাইফের খলখল হাসি শব্দে ভরে গেল পুরো রুম। মীরার কিঞ্চিত রাগ হলো। এভাবে হাসার কি আছে? আজ তাকে আলাফোলা পেয়ে এভাবে হাসছে তো সেও একদিন দেখে নিবে। বদ্ধরুমে রাইফের হাসির প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। মীরা ধ্যান দিল রাইফের হাস্যোজ্জ্বল মুখাবয়বে। শ্যামসুন্দর পুরুষটার এমন হাসি দেখেনি সে আগে। মুগ্ধ চোখে তাকিয়ে সঙ্গ দিল রাইফের। শেষ পর্যন্ত হেসে উঠল মীরা নিজেও। রাইফের হাসি থামল, এগিয়ে এলো মীরার দিকে। চিত হয়ে শুয়ে থাকা মীরার মুখ থেকে হাসি উবে গেল রাইফের হঠাৎ কাছে আসাতে। পর্দার ফাঁক দিয়ে আসা সূর্যের সোনালি ঝলমলে রোদ্দুর মীরার মুখে পড়েছে তীর্যকভাবে। মীরার ফর্সা মুখে লেপটে যাওয়া সোনালি আভা এই মুহূর্তে যে কারো বক্ষপিঞ্জরে মুগ্ধতা ছড়ানোর জন্য যথেষ্ট। রাইফের হাসি হাসি মুখটা ধীরে ধীরে গম্ভীর হলো। হালকা করে মাথায় পেঁচানো ওড়নাটার ফাঁক দিয়ে কিছু চুল পড়ে আছে মীরার গোলাপি আভাযুক্ত গালে। শান্ত স্থির মুখাবয়বে রাইফ মীরার মুখে সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে তাকিয়ে আছে উপর হয়ে বুকে ভর দিয়ে। মীরার একটা হাত এখনো মুঠোয় তার, অন্য হাতে গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল আলতো করে। নরম গালে রাইফের হাতের স্পর্শ পেয়ে মীরার হৃদয় থমকে গেল, চোখ বুজে গেল স্বয়ংক্রিয়ভাবে। মীরার অশান্ত মন বলছে রাইফ আজ কিছু করবেই করবে। আচ্ছা, এত যে ধ্যান মেরে তাকিয়ে আছে তার মুখে, সেই মুখটাতেই অধিকার ফলাবে না তো? অধিকার ফলালে ফলাবে, এতে মীরার আপত্তি নেই একটুও। রাইফ তার স্বামী, সম্পূর্ণ অধিকার রয়েছে মীরার প্রতি। রাইফকে বাধা দেওয়া অনুচিত, তবুও নতুন জন্ম নেওয়া গোলমেলে অনুভূতিগুলোই বারবার মীরাকে আড়ষ্ট করে তুলছে। রাইফ মীরার ছোট্ট গোলগাল মুখটায় হাত রাখল, নরম গালটা ঘষে দিল আলতো করে। মীরার নিঃশ্বাস ক্রমশ ভারী হতে থাকলো রাইফের স্পর্শে। চোখ বুজেই বিছানায় পড়ে রইল শক্ত হয়ে। বালিশের ওপর মীরার মুঠোবন্দি হাতটা টেনে তুলল রাইফ। মেহেদির রং এখনও শোভা পাচ্ছে মীরার হাতে। মেহেদির গাঢ় খয়েরি রংটা এতদিনে এখন হালকা লালে পরিণত হয়েছে। মীরার হাতের উল্টো পাশটায় রাইফ খুব যত্ন করে বৃদ্ধাঙ্গুল ঘষল বার কয়েক। মীরার বদ্ধ চোখে কয়েকবার নজর বোলালো। ছোট্ট একটা ঢোক গিলে মুঠোয় রাখা মীরার হাতের উল্টো পাশে অধঃছোয়ালো ছোট্ট করে। মীরার অন্তরাত্মা ধরাম ঘুরে উঠল। বদ্ধ নয়ন কুচকে আরো ভেতরে গেল। হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গিয়ে বেগতিক হারে ছুটতে শুরু করলো। রাইফের অথরে ছোঁয়ায় মুঠোয় পড়ে থাকা হাতটা দিয়ে রাইফের হাত শক্ত করে চেপে ধরল মীরা। রাইফের মন অশান্ত হলো। এত ছোট্ট চুম্বনে মনটা কিছুতেই শান্ত করা সম্ভব না, কিছুতেই না। বুকের ভেতর যে ঝড় উঠেছে সেটা থামানো প্রয়োজন, খুবই প্রয়োজন। বেশি সময় নিল না, 7-5 ভাবার সময় নেই তার এখন। সম্মুখে ধরে রাখা হাতটাতে পুনরায় অধর ছোঁয়ালো। 1 বার 2 বার 3 বার এবং পরপর অনেকবার অজস্র চুমুতে ভরিয়ে তুলল মীরার মেহেদি রাঙা হাত। কখন বার সশব্দে, কখনো বার শব্দবিহীন। জায়নামাজে বসে অঝরে অশ্রু বর্ষণ করছে মীরা। মিনিটের পর মিনিট অতিবাহিত হচ্ছে, একভাবেই বসে আছে সে। আজ তার কোমল হৃদয়টা বিষণ্ণতায় ছেয়ে গেছে। বিষাদের আনাগোনা তার মণিকোঠায়। দেখতে দেখতে গত হলো 4টি বছর। মীরাকে একা করে নূরজাহান বেগমের গত হওয়ার 4টি বছর। নিঃসঙ্গ মীরার সঙ্গী হয়েছে এখন, কিন্তু দুচোখ ভরে যা দেখার কথা ছিল সেই নেই। মীরার কান্নায় ফুলে ফেপে ওঠা রক্তিম লাল চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে জায়নামাজের ওপর। নীরবে অশ্রুপাত করার আকুল চেষ্টা করছে মীরা, কিন্তু বারবার ঝড়ের বেগে দলা পাকিয়ে চিৎকার করে বেরিয়ে আসছে কান্নাগুলো। অবাধ্য কান্নাকে দমন করার ব্যর্থ চেষ্টারত মীরার শরীর কেঁপে কেঁপে উঠছে, গঙিয়ে কেঁদে উঠছে মাঝে মাঝে। আজকের দিনে ভঙ্গুর হৃদয়ের মীরার খুব ইচ্ছে করছে দাদিজানের সান্নিধ্য পেতে, তাকে না ছুঁতে পেল। তাকে জড়িয়ে রাখার সোদা মাটির ঘ্রাণ নিতে হৃদয়টা ভীষণ রকমের ব্যাকুল হয়ে আছে তার। চোখ মুছে পাশের টেবিল থেকে মুঠোফোনটা হাতে নিল মীরা।
কল লিস্টের দ্বিতীয় নাম্বারটাতে ডায়াল করলো সে। পরপর 3বার রিং হতেই রিসিভ হলো। রাইফের কণ্ঠস্বর শোনা গেল কানে ধরে রাখা মুঠোফোনটায়। উৎকণ্ঠিত কণ্ঠে রাইফ বলছে, কি ব্যাপার, আজ আমার মহারানীর তলব পড়েছে যে? কোনো সমস্যা মীরা? ছোট্ট একটা ঢোক গিলে ভেজা গলায় বলল মীরা। না সমস্যা না, আমি একটু বাইরে যাব, দাদিজানকে মনে পড়ছে খুব। যাই? একা যাবা? আমি আসি। না না, আপনার কষ্ট করে আসতে হবে না, উর্মিকে সাথে নিয়ে যাব আমি। রাইফ হাত ঘড়িতে চোখ বোলালো। সময় 2:50 সূর্য এখনো প্রখর তাপ দিয়ে যাচ্ছে পৃথিবীতে। ফোনের অপর প্রান্ত থেকে মীরাকে উদ্দেশ্য করে বলল রাইফ, একটু পর বের হও মীরা, এখন বাহিরে অনেক রোদ। 4টা বা 4:30 নাগাদ বের হওয়া কেমন? আর শোনো, আমি আসবো তোমাকে নিতে, ফোন কাছেই রেখো। ঠিক আছে। মীরা ছোট্ট জবাবের পরে নীরব হলো ফোনে দুই প্রান্তের মানুষ দুটো। কোনো সাড়া শব্দ নেই দুজনের মুখে। রাইফ ইচ্ছে করে কথা বলছে না এখন, সারাদিন তো নিজেই বকবক করে। এবার তার মহারানীর মুখ থেকে কিছু শুনতে ইচ্ছে করছে। মীরার ধারণা ছিল রাইফই কিছু বলবে এখন, কিন্তু যখন তার ধারণা ভুল প্রমাণিত হলো তখন নীরবতা ভাঙল সে নিজেই। শুনছেন? বলেন, শোনার জন্যই তো বসে আছি। রাইফের গলায় ঠাট্টার সুর। মীরা ছোট্ট করে প্রশ্ন করল, খেয়েছেন? হুম। মীরার কিঞ্চিত রাগ হলো রাইফের জবাবে। সব সময় তো কথার ফুলঝুরি নিয়ে বসে থাকে, আর আজ হ্যাঁ বলে কেটে পড়ছে, কথাই বলছে না। এমনিতেই মীরার মন খারাপ, তার ওপর হ্যাঁ ভালো লাগছে না। এভাবে কি আর একতরফা কথা বলা যায় নাকি? ধৈর্যহারা হয়ে মীরা নিজেই শুধালো, আপনি কি ব্যস্ত? পিঠ টান টান করে বসে একটানা কাজ করা রাইফ আরাম করে হেলান দিল চেয়ারে। লম্বা একটা হাই তুলে বলল, ব্যস্ত হতে চাচ্ছিলাম, আমার মহারানীর কথা শুনে ব্যস্ত হওয়ার শখ জেগেছিল খুব, কিন্তু সে আর হলো না। আম্মা কি করে? ঘুমাচ্ছে। তুমিও বিশ্রাম নাও একটু, সাবধানে এসো। ঠিক আছে, রাখি। রাখো। পরন্ত বিকেলে আসরের সালাত আদায় করে বেরিয়ে পড়েছে মীরা এবং উর্মি। রিকশা দিয়ে এসে মূল গন্তব্যের একটু আগেই নেমে পড়েছে দুজন। ব্যস্ততম শহরে দুজন পায়ে পা মিলিয়ে হাঁটতে যায় কিছুক্ষণ। 5 মিনিটের পথ অতিক্রম করে কবরস্থানের মূল ফটক দিয়ে প্রবেশ করল দুজন। দুরন্তর স্বভাবের উর্মিও আজ ঝিমিয়ে গেছে। মীরার মতো নেতিয়ে পড়েছে মন। মীরার হাতটা ধরে ইট বাঁধার সরু পথটা দিয়ে সামনে এগিয়ে ডান দিকে বাঁধাই করা 3টা কবরের পরের কবরে এসে পা থামল দুজনের। দাদিজানের মাথার কাছে চুপটি করে দাঁড়ালো মীরা। কোনো রানেই দুজনের মুখেই। নীরবে টুপটুপ করে কয়েক ফোঁটা অশ্রু বর্ষণ করেছে মীরা। থেমে থেমে ফুপিয়ে উঠল উর্মি। কি নিদারুণ যন্ত্রণা, কি নিষ্ঠুর বেদনাদায়ক অনুভূতি। পাতলা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে ছোড়া তেলাওয়াত করছে মীরা। ভেজা নয়নের সময় অতিবাহিত হলো অনেকক্ষণ। সবুজ ঘাসে বসে আছে উর্মি, কিন্তু মীরা ঠায় দাঁড়িয়ে। পেছন থেকে রাইফের আওয়াজ শোনা মাত্র চমকিত হলো মীরা। চকিত দৃষ্টিতে ঘুরে তাকালো তৎক্ষণাৎ। সাদা ফরমাল শার্ট, কালো প্যান্টের পরিপাটি বেশভূষা রাইফের যে কারো নজর কাটতে সক্ষম। স্বামীর পানে ভেজা নয়নে এক পলক তাকিয়ে মুখটা আড়াল করে নিল মীরা। চুপি সারে চোখে জল মুছে ফেলল। দুঠোঁট হালকা গোলাকৃতি করে ছেড়ে দিল ভেতরে জমে থাকা হাহাকার ভর্তি চাপা দীর্ঘশ্বাস। উর্মি উঠে দাঁড়ালো রাইফকে দেখে। রাইফের চোখে চোখ পড়তেই বেদনা ভরা মুখটাতে ফুটিয়ে তুলল কিঞ্চিত হাসি। চোখে চোখে কথা হলো উর্মি এবং রাইফের। উর্মির কাছ থেকে রাইফ যা জানতে পারল তার সারমর্ম মীরার অবস্থা ভালো না, সরানো যাচ্ছে না এখান থেকে। কেঁদে কেটে একাকার অবস্থা। এবার আপনিই সামলান। রাইফ মীরাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। চোখের গোল বেয়ে পড়া অশ্রুটুকু সান্ত্বনা দেওয়া হাতের অভাবে শুকিয়ে গেছে, দাগ হয়ে আছে ফর্সা গালে। মীরা লালচে হয়ে আসা গাল দুটোই হাত রাখল রাইফ। শুকনো দাগটাতেই বৃদ্ধাঙ্গুল ছোয়ালো। আলতো করে মুছে দিল অশ্রুপাতের শেষ চিহ্নটুকু। রাইফের ভরসার হাতটা মীরার হাত টেনে নিল নিজের দিকে। সামনে পা আগাতে আগাতে মীরাকে ইশারা করলো তার সাথে পা মেলানোর। বোনের ভরসার হাতটা টেনে নিল উর্মিকে। 3 জোড়া পা চলল একই পদক্রমে। দুজনের মনে নানি এবং দাদিজানকে হারানোর শোক, তো অপরজনের মনে শুকরিয়া, মীরাকে নিজের করে পাওয়ার শুকরিয়া। একসাথে চলা 3 জোড়া পায়ের 1 জোড়া পা হঠাৎ কিছুটা ধীর হলো। এক পর্যায়ে সে বাম দিকের কোনায় সাদা রঙের কবরটাতে নজর রাখল রাইফ। পিতার শূন্যতা অনুভব হলো। চাপা কষ্টে রক্তক্ষরণ হলো শক্তপোক্ত বুকের বাপাসটাতে। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে মীরা। উর্মি আর দাঁড়িয়ে থাকতে পারছে না পায়ের ব্যথায়। হেলান দিয়েছে স্ট্যান্ড করে রাখা রাইফের বাইকে। সামনে দোকান থেকে ফাস্ট ফুড পার্সেল করে প্যাকেটটা হাতে নিয়ে বড় বড় পা ফেলে মীরাদের কাছে এসে দাঁড়ালো রাইফ। পার্সেলটা উর্মির হাতে দিয়েই হাঁক ছাড়ল রিকশার জন্য।
হাত উঁচিয়ে ডাকলো একজন অর্ধবয়স্ক ব্যক্তিকে, যিনি পরিবারের মুখে হাসি ফোটাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রিকশার প্যান্ডেল ঘোরান জীবিকার তাগিদে। অর্ধবয়স্ক লোকটি কাছে আসলে বাসার অ্যাড্রেস বলল রাইফ। রিকশাওয়ালা ব্যক্তিটি একগাল হেসে দিলেন, বললেন সেদিকে যেতে ইচ্ছুক তিনি।